বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও প্রতিশ্রুতি পূরণে প্রাধান্য দিচ্ছে সরকার। কথা ও কাজে মিল দেখছে সাধারণ মানুষ। কিছু চাই না, আমরা চাই খাইতে, ভালো মতন চলতি। 6 মাসের ভিতরে আমরা কি তাদের কাছে আশা করতে পারি? মাত্র আসছে তারা। ভোগান্তি লাঘবে নানা পরামর্শ বিশ্লেষক। কোন দিকে সরকার হাঁটবে, কোনগুলোকে প্রায়োরিটি বেসিসে কার্যকর করবে, এইসব জায়গা কিন্তু সরকার ঠিক। হত্যায় কাদের, সাদ্দাম সহ শীর্ষ 7 নেতার সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার। তার এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশে 1400 মানুষ শহীদ হয়েছে। আরো দুটি কল রেকর্ড ট্রাইব্যুনালে। আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা যদি খাওয়ানোর জন্য তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে 6 পুলিশ কর্মকর্তা বরখাস্ত। দেশে দারিদ্র্য কিছুটা কমলেও সম্পদের বৈষম্য বেড়েছে মত অর্থনীতিবিদদের। সামাজিক বিবেচনায় নানা কর্মসূচি নিচ্ছে সরকার। কঠিন সময়ে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সবগুলো সামাজিক বিবেচনায় নেওয়া হয়েছে। যারা কর্মসংস্থান দিবেন এবং যারা কর্মসংস্থান নিতে যাচ্ছেন ওনাদেরকে কিভাবে কানেক্ট করব। আজকের পর থেকেই কমে আসবে লোডশেডিং, জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সাভার থেকে ফের বোমা সদৃশ্য বস্তু উদ্ধার, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি। বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ। 12 লাখ টাকার চুক্তিতে হত্যা করা হয় সালমান শাহকে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুরো ঘটনাটা সালমান শাহকে কিভাবে হত্যা করা হয়েছে সেটা উঠে এসেছে। উন্মোচিত হতে যাচ্ছে 29 বছর জমা রহস্যের জট। আসামি ডনের। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশের ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুনকে সরানোর নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনায় যুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও। ট্রাইব্যুনালে দাখিল করা হয় দুটি কল রেকর্ডে এসব তথ্য উঠে এসেছে। এদিকে আদালতে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই আন্দোলন দমনে খরচ করা হয় 3 লাখের বেশি রাউন্ড গুলি। এর নির্দেশদাতা কাদের, সাদ্দাম সহ শীর্ষ 7 নেতার সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। ডিএমপিডি থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে, শুধু ডিবির জায়গায় সে অন্য আরেকটা দায়িত্ব যাবে। জুলাই আন্দোলনের সময় ডিএনপির ডিবি প্রধান হারুন আর রশিদের ওপর ক্ষুব্ধ হয়ে এমন নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ ডিবি কার্যালয়ে সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ করা হয়েছিল। মিটিং করে যেহেতু প্রাইম মিনিস্টার এইভাবে বলতেছেন, আমি তখন এইটাই সিদ্ধান্ত নিয়েছি ওনার টেক্সটটা পাল্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেসব ছবি। আলোচনায় তখন 3টি শব্দ: হারুনের ভাতের হোটেল। সেই রেকর্ড জমা পড়ল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে শোনা যাচ্ছে ছবি প্রকাশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশনারও যোগসূত্র ছিল। খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা যদি খাওয়ানোর জন্য। ট্রাইব্যুনালে আরেকটি কল রেকর্ড পেশ করেছে প্রসিকিউশন, যেখানে রয়েছে শেখ হাসিনার অসন্তুষ্টির কথা। ওবায়দুল কাদের সাহেবের মামলা থেকে আমরা দেখিয়েছি যে তিনি তৎকালীন ডিবি প্রধান হারুন রশিদ সাহেবের সাথে টেলিফোনে কথোপকথন করছেন। হারুন সাহেবের বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী একটা বিষয়ে অসন্তুষ্ট হয়েছিলেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় সমাপনী যুক্তিতর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন চিফ প্রসিকিউটর। জানান, আন্দোলন দমনে গুলি করা হয়েছিল কয়েক লাখ রাউন্ড। তারা ছিল আসলে দুর্বৃত্তপরায়ণ, তারা ছিল দুর্নীতিবাজ, তারা ছিল দুষ্কৃতিকারী এবং প্রত্যেকেই 6 জন তারা মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার। তার এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশে 1400 মানুষ শহীদ হয়েছে। মামলাটির আসামি হলেন ওবায়দুল কাদের, আফামা বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনান। আমরা সন্দেহাতীতভাবে এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ 6 পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হলেন কাজী আশরাফুল আজিম, মোহাম্মদ গোলাম রুহানি, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মোহাম্মদ ইকবাল হোসাইন। এরা সবাই ফ্যাসিস্ট সরকারের আমলে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর চালানো হত্যাযজ্ঞেও তাদের সক্রিয় ভূমিকার অভিযোগ রয়েছে। নানামুখী চ্যালেঞ্জ থাকলেও নির্বাচনী প্রতিশ্রুতি পূরণকেই প্রাধান্য দিচ্ছে সরকার। যতটা সম্ভব যে কোনো সংকটের দ্রুত সমাধান করা হচ্ছে, জনভোগান্তি লাঘবে নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। নতুন সরকার নিয়ে এমনই মূল্যায়ন সাধারণ মানুষ আর বিশ্লেষকদের। তারা বলছেন, সরকারের কথা ও কাজে খুব একটা অমিল হয়নি এখন পর্যন্ত। গ্যাস বিদ্যুতের সরবরাহ ঠিক রেখে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ আর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। নাইমা জিকোর রিপোর্ট। আর 3 দিন পরই 180 দিনে পা রাখবে বিএনপি নেতৃত্বাধীন সরকার। মানবিক দেশ গঠনে আরও আগেই জানানো হয়েছে 6 মাসের কর্মপরিকল্পনা। এরই মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে জনমনে। সাধারণ মানুষ বলছেন, নির্বাচন ইশতেহার পূরণের পথেই হাঁটছে বিএনপি সরকার। সিগন্যালে অনেক সতর্ক হয়েছে ড্রাইভাররা। আগের মতো ভিভিআইপি যন্ত্রণা আমরা পোহাচ্ছি না। ওনারা তো ভালো কিছু দিছে, যেমন চিকিৎসা, হেলথ কার্ড, কৃষি কার্ড এবং অন্যান্য ফ্যামিলি কার্ড অনেক কিছু দিছে, অনেকে পাইছে। 6 মাসের ভিতরে আমরা কি তাদের কাছে আশা করতে পারি? মাত্র আসছে তারা, তাদেরকে সুযোগ দিতে হবে। দেশজুড়ে নানামুখী সংকট আছে সম্ভাবনাও। এমন বাস্তবতায় সাধারণ মানুষের স্বপ্ন পূরণে বিরামহীন কাজ করছে সরকার। সাধারণ মানুষ চায় সব কাজের জবাবদিহি থাকুক, নিয়ন্ত্রণে থাকুক নিত্যপণ্যের দাম। সেই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ভোগান্তি ছাড়া পেতে চান শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার। কিছু চাই না, আমরা চাই খাইতে, ভালো মতন চলতি, আমরা অন্য কিছু চাই না। আমাদের দ্রব্যমূল্য জিনিসের যে অগ্রগতি, সেগুলা কমাইতে হবে। বিশেষজ্ঞদের মতে সরকার চেষ্টা করছে প্রাণপণ। তারপরও সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতি পুনরুদ্ধার। বিশেষ করে চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে হবে, রাজস্ব বাড়ানোর পাশাপাশি উৎসাহিত করতে হবে দেশি বিদেশি বিনিয়োগ। যদিও 6 মাসে তো 6 মাস একটা সরকারের যে কোনো সিদ্ধান্তের ফলাফল আসার জন্য কম সময়। এখন সরকার যে অর্থনৈতিক পলিসিগুলো নিয়েছে সেটা আসলে ফলাফল কতদূর, ফলাফল দেখতে হলে সেটা কত সময় লাগবে। একটি যাত্রা শুরু হয়েছে এবং 6 মাস খুব বেশি সময় না মূল্যায়ন করার জন্য, বাট প্রস্তুতির জায়গা থেকে সরকার প্রস্তুতি নিয়ে কাজ করছে। এখন চ্যালেঞ্জের জায়গা থেকে অনেক কিছু আছে, মানে এখনো ব্যাংকিং খাত কিংবা সরকারের যে ম্যাক্রো ইকোনমিক যে স্ট্যাবিলিটি, এটা এখনো আসেনি। পাশাপাশি আপনি দেখবেন যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, সাধারণ মানুষ কিন্তু দ্রব্যমূল্য দ্বারা খুব বেশি এফেক্টেড হয়। জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, প্রশাসনিক সংস্কার এবং রাজনৈতিক স্থিতিশীলতাও সরকারের জন্য হতে পারে বড় পরীক্ষা। বঙ্গুর যে কাঠামো, সেটা নিয়েই দায়িত্ব নিয়েছে। বিশ্বব্যাপী অর্থনীতির চ্যালেঞ্জগুলো হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, জ্বালানির দাম বেড়ে যাচ্ছে ইত্যাদি, একটা সংকটের মধ্যে সরকার দায়িত্ব নিয়েছে। বাট আমি দেখেছি যে সরকার যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য ব্যাংক সেক্টরকে পুনর্গঠন করা, এই দিকে মানে নীতিগত জায়গা থেকে সরকার কাজ শুরু করেছে। সাধারণ মানুষ মনে করেন রাজনীতিতে আন্তরিক বিএনপি সরকার। তবে কারো কারো মতে গণমানুষের স্বপ্ন পূরণে যতটা আন্তরিক প্রধানমন্ত্রী তারেক রহমান, ঠিক ততটা নন মন্ত্রী পরিষদের অনেক সদস্য। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। দেশে দারিদ্র্য কিছুটা কমলেও সম্পদের বৈষম্য বেড়েছে, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে তিনি এই কথা বলেন। আয়োজনে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। তারা বলেন, দেশের কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সামাজিক বিবেচনায় নানা কর্মসূচি নিচ্ছে সরকার। জাতীয় গড়ের আড়ালে ঢাকা পড়ছে দেশের প্রকৃত বৈষম্যের চিত্র। শিক্ষা, স্বাস্থ্যসহ প্রায় সব খাতেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বঞ্চনা প্রকট। এতে প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন।
রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি অর্জনে কৌশলগত নীতি বিষয়ক সেমিনারে উঠে আসে এমন বক্তব্য। দরিদ্র জনগোষ্ঠীর জন্য নীতি সহায়তার পরামর্শ দেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সাম্প্রতিককালে দারিদ্র বিমোচনের হার শ্লথ হয়ে গেছে। যেহেতু আগে যত দ্রুত 1% প্রবৃদ্ধি করলে যতখানি গরিব মানুষ কমে যেত, এখন তার চেয়ে অনেক কম মানুষ কমে যাচ্ছে, সেহেতু উন্নয়নের প্রবৃদ্ধির যে চরিত্র সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। কঠিন সময়ে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সবগুলো সামাজিক বিবেচনায় নেওয়া হয়েছে। বাংলাদেশের একেবারে নিম্ন আয়ের মানুষ, তাদেরকে নিয়ে বিবেচনার মধ্যে করা হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা সহ বক্তাদের কথায় উঠে আসে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দেওয়ার তাগিদ। আমাদের লক্ষ্য সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে ডিমান্ড এবং সাপ্লাইকে কানেক্ট করা, অর্থাৎ জেলা পর্যায়ে আমরা চলে যাব এবং সেখানে লোকাল যারা এমপ্লয়ার রয়েছে এবং এমপ্লয়ি রয়েছে, যারা কর্মসংস্থান দিবেন এবং যারা কর্মসংস্থান নিতে চাচ্ছেন, ওনাদেরকে কিভাবে কানেক্ট করব, কিভাবে আমরা ফিজিক্যাল এবং ভার্চুয়াল বোথ স্পেসে তাদের কাজের সুযোগ করে দিব। মানুষের সৃজনশীলতা কাজে লাগানোর সুযোগ সৃষ্টির পরামর্শ উঠে আসে সেমিনারে। এ লক্ষ্যে কাজ করার কথা জানান সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা। বিভিন্ন সেক্টর ওয়ারি। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দেশ জুড়ে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত মানুষ। বিদ্যুৎ থাকছে না ঘন্টার পর ঘন্টা, আর বন্ধ রাখতে হচ্ছে কারখানা, দোকানপাট। এ নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। আর এমন দশা থেকে স্থায়ী মুক্তি চান তারা। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন দ্রুতই কমে আসবে লোডশেডিং। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভ্যাপসা গরমে ওষ্ঠাগত প্রাণ, মরার ওপর খাড়ার ঘা, তীব্র লোডশেডিং। দিন কিংবা রাত বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। থমকে যাচ্ছে স্বাভাবিক জনজীবন। এমন দশা দেশ জুড়েই। ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুতের আসা যাওয়ার কোনো হিসাব নেই। 24 ঘন্টার মধ্যে কোথাও কোথাও বিদ্যুতের দেখা মিলছে না 8 থেকে 16 ঘন্টা পর্যন্ত। 10 মিনিট থেকে 1 ঘন্টা থাকলে এরপর থাকে না ঘন্টা দুয়েক। 8-10 ঘন্টা চাকরি ডিউটি করার পরে আমরা বাসায় যাই, এগুলো হ্যান্ড সুইচ দিলে যাই দেখি বিদ্যুৎ নাই। 5 মিনিট থাকলে 20 মিনিট থাকে না। আবার সারাদিনের মধ্যে 5-6 বার বিদ্যুৎ লোডশেডিং এর যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। শিশু, বৃদ্ধ সহ গরমে হাঁসফাঁস দশা সবার। বেশি ভোগান্তিতে গ্রামের মানুষ। লোডশেডিং এর কারণে জনদুর্ভোগের পাশাপাশি মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। আমার মনে হয় অনেক অর্ধেকের চেয়ে বেশি ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে বিদ্যুতের অভাবে। বড় লোকসানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। বন্ধ কারখানার মেশিন, ব্যাহত উৎপাদন। লাভ করা তো দূরের কথা, এখন পুঁজি বাঁচানোই দায়। আমরা বিকল্প বিদ্যুৎ হিসাবে আমরা জেনারেটর দিয়ে আমরা ফ্যাক্টরি চালাই, কিন্তু ওই ক্ষেত্রে ওখানে গিয়ে আমরা অ্যাটলিস্ট 5 to 10% আমাদের প্রোডাকশনটা কমে যায়। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, জনদুর্ভোগ কমাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। এটা আমার ধারণা জনগণ বোঝেন, আপনারাও বোঝেন। আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। দ্রুত সংকটের স্থায়ী সমাধান হবে এমন প্রত্যাশা গ্রাহকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জিয়া পরিবারের ধ্বংস চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। আরাফাত রহমান কোকোর মৃত্যুতে যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে। মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে রাজধানীতে এক আলোচনা সভায় যোগ দেন দুই মন্ত্রী। বলেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলে গুজব ছড়ানো হচ্ছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকী রাজধানীর বনানীতে কবর জিয়ারত করতে যান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না। মায়ের কোলে সন্তানের লাশ, এটা যে কত বড় হৃদয় ভাঙা একটি ঘটনা সেটা বলা যাবে না। সেটা সম্পূর্ণরূপে ছিল একটি প্রতিহিংসার বহিঃপ্রকাশ একজন শাসকের, অবৈধ শাসকের, ফ্যাসিবাদী শাসকের। সে একটি পরিবারকে নানাভাবে পর্যুদস্ত করার জন্য জনগণের মধ্যে তার যে উপস্থিতি এবং তার যে জনপ্রিয়তা, সেটিকে আপনার মুছে দেওয়ার জন্য এমন কোনো কৌশল নাই যেটা করেননি সাবেক পলাতক স্বৈরাচারিণী শেখ হাসিনা।
এদিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবসের আলোচনায় যোগ দেন সরকারের দুই মন্ত্রী। তাদের বক্তব্যে উঠে আসে বাংলাদেশ ভারত সম্পর্ক, আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয়। যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে, এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা ঘরে বসেই তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারে। মন্ত্রীরা জানান, বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়ে দিল্লি গেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এখন ঢাকাও ইতিবাচক বার্তা আশা করে। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। সাভারে আবারও মিলেছে বোমা সাদৃশ্য বস্তু। সকালে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্কচ টেপে মোড়ানো প্রেসার কুকারের মতো ওই বস্তুটি দেখতে পান স্থানীয়রা। পরে সেটি নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। এর আগে হেমায়েতপুরের শ্যামপুর এলাকার দুটি স্থান থেকে 14টি তাজা হাতবোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়। অন্যদিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অটোরিকশা করে আসা 3 ব্যক্তির একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম রেখে চলে যাওয়ার দৃশ্যটি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। সকালে সন্দেহজনক মনে হলে স্থানীয়রা নীল রঙের ড্রামটির ভেতর কাপড় চোপড়, কুরআন শরীফের সঙ্গে একটি ব্যাগ দেখতে পান। সাভারের সাধাপুর গোলাপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ব্যাগের ভেতর স্কচ টেপে মোড়ানো একটি বোমা সদৃশ প্রেসার কুকার দেখতে পান তারা। পরে বস্তুটি তারা মসজিদের মাঠে রেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। তিনজন লোক খারাপ আছে আর তিনটার মধ্যে দুজন ঘাসের বিলের মধ্যে ঢুকলো। অবশ্যই আতঙ্কে আছে, কারণ এত বড় একটা জিনিস আমাদের গ্রামের মানুষ এটা তো কোনোদিন কল্পনা করে নাই। এরই মধ্যে ওই বস্তুটি নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে বলে জানায় পুলিশ। ধারণা করা হচ্ছে যদি ওরকম হয় আমরা তাদেরকে আইডেন্টিফাই করে গ্রেফতার করব। তদন্তাধীন আছে, বিষয়টা অনুসন্ধানে আছে আর কি। এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় আলাদা দুটি স্থান থেকে 14টি তাজা হাতবোমা উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়। পরে আটককৃতের তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাভার থানায় মামলা করেছে। অন্যদিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আকস্মিক বিস্ফোরণে বিকট শব্দে পুরো আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলডিসি উত্তরণ পরবর্তী আন্তর্জাতিক বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 12টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় সরকার। এই বিষয়ে দেশগুলোর সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দ্রুতই মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে ইউরোপীয় ইউনিয়নের সাথেও। সকালে রাজধানীতে হালাল পণ্যের সম্ভাবনা বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা BIISS আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। একই সাথে রপ্তানি সক্ষমতা ও বিদেশি বিনিয়োগ বাড়াতে জ্বালানি সহজলভ্যতা নিশ্চিত করা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় বক্তারা বলেন, $3 ট্রিলিয়ন বৈশ্বিক হালাল পণ্যের বাজারের সম্ভাবনা কাজে লাগাতে সঠিক নীতি কাঠামো, গবেষণা, প্রযুক্তি, দক্ষ জনশক্তি প্রয়োজন। এ সময় হালাল সনদের একক কমিশন গঠনের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে এফটিএতে যাব। এছাড়াও আরো 10-12টা দেশের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন চলমান। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনাটা শুরু হবে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য। তো উদ্দেশ্য একটাই, আমরা বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করব। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ। বিকেলে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং
অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পর্যটন, মানব সম্পদ ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 12 লাখ টাকার চুক্তিতে নায়ক সালমান শাহকে হত্যা করা হয় বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয় সালমান শাহকে। সম্প্রতি ডনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে উন্মোচিত হতে চলেছে 29 বছরের জমাট বাঁধা রহস্যের জট। সালমানের মায়ের একটাই আকুতি, বাকি আসামিদেরও যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। আরো জানাচ্ছেন মাসুদ সুমন। 1996 সালের 6 সেপ্টেম্বর স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ। ঢালিউডের তৎকালীন শীর্ষ নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু কাঁপিয়ে দিয়েছিল কোটি ভক্তের হৃদয়। মৃত্যুর পর সালমানের বাবার করা মামলা তুলে নিতে চাপ প্রয়োগের জন্য সালমান শাহর ভাইকে অপহরণের অভিযোগ ওঠে খলনায়ক ডন, ডেভিড ও রিজভির বিরুদ্ধে। 1997 সালের 19 জুলাই গ্রেফতার হন রিজভি আহমেদ। সালমান শাহ হত্যার ঘটনায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রিজভি। এরপরও সময়ের ব্যবধানে ডিবি, সিআইডি, বিচার বিভাগ ও পিবিআই এটিকে আত্মহত্যা বলে প্রতিবেদন জমা দেয়। কিন্তু এই প্রতিবেদন মেনে নিতে পারেননি সালমান শাহর পরিবার। তারা শুরু থেকেই দাবি করে আসছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ডন সহ আরো যারা আছে, সামিরা আছে, ডলি আছে, মনোয়ারা আছে, আবুল আছে, অতি শীঘ্র যেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। এই দীর্ঘ তদন্তের ত্রুটি কাটিয়ে গত বছর আদালতের রিভিশন মঞ্জুরের পর মামলাটি ফের হত্যাকাণ্ড হিসেবে নথিভুক্ত হয়। রমনা থানার মামলায় সৌদি আরব যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন আসামি অভিনেতা ডন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আজিজ মোহাম্মদ ভাই ও সামিরা 12 লক্ষ টাকা দিয়ে ডনকে ঠিক করেছিল সালমান শাহকে হত্যার জন্য। এই মামলার 11 নম্বর আসামি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুরো ঘটনাটা সালমান শাহকে কিভাবে হত্যা করা হয়েছে সেটা উঠে এসেছে। কারা কি করেছে, অন্যান্য আসামিরা সবকিছু এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসেছে। সালমান পরিবারের শুরু থেকেই অভিযোগ ছিল ডন এই হত্যাকাণ্ডের সরাসরি অন্যতম বাস্তবায়নকারী। সালমানের মা জানান, মামলার 1 নম্বর এজাহারভুক্ত আসামি সামিরা হক ও অন্যান্য সহযোগীদের সাথে ডনের তৎকালীন যোগসাজশ মামলার অন্যতম প্রধান রহস্য। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সালমানের সবচেয়ে জনপ্রিয় সহশিল্পী শাবনূর। বলেন, সালমান শাহর মৃত্যুর সত্য উন্মোচন হোক, এটাই তার প্রত্যাশা। বাবা বলে ছেলে নাম করবে। সালমান শাহর মৃত্যুর পর অনেক জল গড়িয়েছে, বদলেছে রূপালী পর্দার অনেক সমীকরণ, কিন্তু ভক্তদের হৃদয়ে অমর নায়ক সালমান শাহ আজও যেমন অমলিন, তেমনি তার মৃত্যুর আসল রহস্য জানার আকুতিও রয়ে গেছে আগের মতোই। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। এদিন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি এই বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন। জামিন পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটাবে এবং সেটা দেশ থেকে পালিয়েও যেতে পারে। সেজন্য বিজ্ঞ আদালত সবকিছু বিবেচনা করে, যেহেতু মামলাটা তদন্তাধীন অবস্থায় আছে, সেই জন্য বিজ্ঞ আদালত এই জামিন দরখাস্তটি নামঞ্জুর করে আদেশ প্রদান করে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিম ইউরোপের আকাশে অপেক্ষা করছে এক বিরল মহাজাগতিক দৃশ্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 1999 সালের পর আবারও ইউরোপের বিভিন্ন অঞ্চলের মানুষ দেখতে পারবে চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে যাওয়ার বিস্ময়কর মুহূর্ত। তবে ভৌগোলিক কারণে বিরল এই দৃশ্য দেখতে পারবে না বাংলাদেশ সহ এশিয়ার বড় একটি অংশ।
চাঁদ আর পৃথিবী যখন একই সরল রেখায় চলে আসে তখনই ঘটে সূর্যগ্রহণ, আর চাঁদ যখন পুরোপুরি ঢেকে দেয় সূর্যের আলো তখন সৃষ্টি হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 1999 সালের পর ইউরোপে এটি হতে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আইসল্যান্ড থেকে স্পেন পর্যন্ত বিস্তৃত সংকীর্ণ পাথ অফ টোটালিটি ধরে ছুটবে চাঁদের প্রচ্ছায়া। প্রথমে পেরিয়ে যাবে উত্তর সাইবেরিয়া, আর্কটিক মহাসাগর ও পূর্ব গ্রিনল্যান্ড। এরপর উত্তর আটলান্টিক পেরিয়ে পশ্চিম আইসল্যান্ড থেকে উত্তর স্পেন, ভূমধ্যসাগরীয় উপকূল এবং বালেয়ারিক দ্বীপপুঞ্জে গিয়ে শেষ হবে এর পথ। তবে এই পুরো মহাজাগতিক দৃশ্য দেখা সবার ভাগ্যে জুটবে না। পৃথিবীর যে সংকীর্ণ অঞ্চলের উপর দিয়ে চাঁদের প্রচ্ছায়া অতিক্রম করবে সেখান থেকেই দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর আইসল্যান্ডের পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগরের ওপরেই পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে সবচেয়ে বেশি। স্পেনের বিলবাও সহ উত্তরের কিছু এলাকায় সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে শুরু হবে পূর্ণগ্রাস। সেখানে চাঁদের ছায়ায় ঢেকে যাবে সূর্যের প্রায় পুরোটা, তৈরি হবে কয়েক মিনিটের এক অনন্য অন্ধকার। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স ও ইতালি সহ ইউরোপের বিস্তীর্ণ এলাকায় সূর্যাস্তের আগে আকাশে দেখা দেবে এই মহাজাগতিক পরিবর্তন। তবে বিশ্বের প্রায় 100 কোটি মানুষ বিরল দৃশ্য দেখার সুযোগ পেলেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সহ এশিয়ার বড় একটি অংশ থেকে এই গ্রহণ দেখার সাক্ষী হতে পারবেন না। চৈতি রয়, নিউজ 24।